আমার সিস্টারের গ্রেড সবসময়ই অদ্ভুত ছিল। আমি যখন 600 স্কোর করতাম ও পেত 610। আমি 610-এ পৌঁছালেই ওর স্কোর হঠাৎ 620 হয়ে যেত। ওর স্কোর সবসময় আমার থেকে ঠিক 10 পয়েন্ট বেশি থাকতো। কিন্তু একদিন আমি ইচ্ছা করে এক্সাম মিস করলাম। আর তখনই সবকিছু বদলে গেল। সেদিন আমার সিস্টারের গ্রেডস একেবারে এলোমেলো হয়ে গেল। সেই মুহূর্তেই আমার থিওরি পুরোপুরি কনফার্ম হয়ে গেল। ওর স্কোর আমার স্কোরের সাথেই কানেক্টেড ছিল। আর এই সত্যিটাই আমার মাথায় একটা পাগলাটে প্ল্যানের জন্ম দিল। যদি ন্যাশনাল এক্সামে আমি 740-এরও বেশি স্কোর করি তাহলে কি হবে? এক্সামের আগের কয়েক মাস আমি প্রায় একজন মঙ্কের মতো জীবন কাটাতে শুরু করলাম। কিন্তু সিওনা ছিল ঠিক উল্টো। আমার উপর অন্ধবিশ্বাস ছিল বলেই ও এমনভাবে চলাফেরা করতো যেন পুরো পৃথিবীটাই ওর। পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছে। প্রতিদিন বন্ধুদের সঙ্গে পার্টি করতো, ঘুরে বেড়াত। কখনো ধরা পড়লে বিরক্ত মুখে চোখ ঘুরিয়ে ফোন টেবিলে ছুঁড়ে ফেলত। উফনাক করা বন্ধ করবে, রিল্যাক্স, টপ স্কোর তো শেষ পর্যন্ত আমারই হবে। আর আমি কখনো ওকে নিরাশ করতাম না। প্রতিটা প্র্যাকটিস এক্সামে আমি এমন স্কোর করতাম যাতে ও সরাসরি গ্রেডের ফার্স্ট পজিশনে উঠে যায়। আমি চাইছিলাম ও যেন এই মিথ্যা আত্মবিশ্বাসের মেঘের উপর ভেসে থাকে। আর সেই সুযোগে আমি নীরবে 741-এর দিকে এগিয়ে যাই। সিনিয়র ইয়ারের দ্বিতীয় অর্ধটা আমাকে ভোতাছুরির মতো প্রতিদিন কেটে যাচ্ছিল। প্রতিদিন ভোর 5টায় উঠতাম, রাত দুপুর 12টায় ঘুমাতে যেতাম। খাওয়া আর বাথরুম ব্রেক ছাড়া বাকি পুরো সময় শুধু প্রবলেম সলভ করতাম। নিজেকে সেই ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলাম যে ঘরে সূর্যের আলো ঠিকমতো ঢুকতো না। আমি একটা মেশিনের মতো কাজ করে যেতাম, যেন থামার কোন অধিকারই নেই। সিওনার রুম ছিল ঠিক পাশেই। প্রায়ই শুনতাম ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলে হেসে গড়িয়ে পড়ছে, কখনো কোন শো দেখে চিৎকার করছে। অনেক সময় ইচ্ছা করেই ভলিউম বাড়িয়ে দিত, যেন আমাকে বোঝাতে চাইছে ও যা খুশি করতে পারে। কিন্তু এসব আর আমাকে প্রভাবিত করতো না। অনেক আগেই আমি সব শব্দ ইগনোর করতে শিখে গিয়েছিলাম। আমার মাথায় তখন শুধু একটা সংখ্যায় ঘুরত, 741 সংখ্যাটা যেন আমার বুকের ভেতর গেঁথে থাকা একটা পেরেক। যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছে করত, আমি সেই পেরেকটাকেই আরো গভীরে ঠেলে দিতাম। সেই যন্ত্রণায় আমাকে জেগে থাকতে বাধ্য করত। মার্চ মাসে সিওনা বারবার আমার রুমে আসা যাওয়া শুরু করলো। প্রথমে বিষয়টা নিয়ে ভাবিনি। মনে হয়েছিল হয়তো কিছু খুঁজছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কিছু একটা ঠিক নেই। ও আমাকে অন্যরকম চোখে দেখতে শুরু করেছে। ওর চোখে স্পষ্ট সাসপেশন, যেন আমাকে পরীক্ষা করছে। একদিন আমি সবচেয়ে কঠিন ম্যাথ প্রবলেম সলভ করছিলাম, হঠাৎ দরজা খুলে সিওনা ভেতরে ঢুকলো। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমার স্ক্র্যাচ পেপারের দিকে তাকিয়ে রইল। তুই আজকাল অনেক বেশি পড়াশোনা করছিস, আসলে কি চলছে? আমি একবারও মাথা তুললাম না, লিখতেই থাকলাম, কিছু না, এক্সাম সামনে, করবো না তো কি করবো? সিওনা আরো একটু ঝুঁকে আমার রাইটিং দেখার চেষ্টা করছিল। কিন্তু আগে তোকে কখনো এত সিরিয়াস দেখিনি। এক মুহূর্তের জন্য আমার বুক থক করে উঠল, তবুও মুখে কোন পরিবর্তন আনলাম না। ইচ্ছে করে একটা ক্লান্ত নিঃশ্বাস ফেললাম, প্যান নামিয়ে রেখে ক্লান্ত হওয়ার অভিনয় করলাম। মম আর ড্যাড বলেছে টপ ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারলে ওরা আর আমাকে সাপোর্ট করবে না। আমি আর কি করতে পারি? সিওনের মুখের ভাব সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল, ঠোঁটে একটা স্মেক ফুটে উঠল। তুই টপ ইউনিভার্সিটি সিটি বিদ্রুপ করে হেসে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, নিজেকে এত কষ্ট দিস না, টপ স্কোর তো শেষ পর্যন্ত আমারই হবে। আমি চুপচাপ ওকে চলে যেতে দেখলাম। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার প্যান তুলে নিলাম। আমার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। হ্যাঁ, আমাকে এভাবেই ছোট করে দেখো, তুমি যত কম গুরুত্ব দেবে আমি ততটাই নিরাপদ থাকবো। তবে সিওনার সন্দেহ পুরোপুরি দূর হয়নি। পরের কয়েক সপ্তাহ ধরে ও বারবার আমার পড়াশোনা নিয়ে খোঁজ নিতে লাগলো, কোন সাবজেক্ট আমার জন্য কঠিন, প্র্যাকটিস এক্সামে কত স্কোর করছি, সব জানতে চাইতো। কখনো কখনো শুধু আমার কনফিডেন্স নষ্ট করার জন্যই নানা কথা বলতো। কিন্তু ওর প্রতিটা চালের জন্য আমারও প্রস্তুত উত্তর ছিল। প্রতিটা প্র্যাকটিস এক্সামে আমি ইচ্ছে করেই নিজের স্কোর আটকে রাখতাম। সবসময় টপ 5-এর মধ্যেই থাকতাম, না অতিরিক্ত ভালো, না আবার সন্দেহজনকভাবে খারাপ। আমার আসল অস্ত্র আমি লুকিয়ে রেখেছিলাম, সবচেয়ে কঠিন প্রবলেম টাইপ আর সবচেয়ে ট্রিকি টেকনিক। এসব আমি শুধু গভীর রাতে একা থাকলেই প্র্যাকটিস করতাম। কাজ শেষ হলে সব স্ক্র্যাচ পেপার ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলতাম, তারপর টয়লেটে ফ্লাশ করে দিতাম। কোন এভিডেন্স রেখে যেতাম না। এক রাতে আমি কম্পিটিশন লেভেলের প্রবলেম সলভ করছিলাম, হঠাৎ লিভিং রুম থেকে কথাবার্তার শব্দ ভেসে এল। মম আর সিওনা কথা বলছিল। আমি আস্তে করে দরজাটা একটু ফাঁক করলাম আর চুপচাপ শুনতে লাগলাম। মম বললেন, সিওনা, মার্কাসকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ও নিজের উপর অনেক বেশি চাপ দিচ্ছে। প্রতিদিন ওকে রুমে বন্ধ দেখি, খাওয়ার সময়ও বাইরে আসে না। সিওনা হেসে উঠল, যেন বিষয়টা একদমই গুরুত্বহীন। মম, এত চিন্তা করার কি আছে? ও যতই পরিশ্রম করুক না কেন, শেষ পর্যন্ত আর কত দূরই বা যেতে পারবে? ও যত স্কোর করবে আমি ঠিক তার থেকে 10 পয়েন্ট বেশি স্কোর করব। ও যত বেশি পরিশ্রম করবে আমার স্কোর ততই বাড়বে। হ্যাঁ হ্যাঁ, আমার স্মার্ট গার্ল, ওকে পরিশ্রম করতে দাও, ও তো আসলে তোমার জন্যই কাজ করছে। দুজনেই হেসে উঠল। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের বলা প্রতিটা শব্দ শুনছিলাম। আমার মুঠি এত শক্ত হয়ে গিয়েছিল যে নখ হাতের তালুতে বসে গিয়েছিল, তবুও বাইরে থেকে আমি সম্পূর্ণ শান্ত ছিলাম। চুপচাপ দরজাটা বন্ধ করলাম, তারপর আবার নিজের প্রবলেম সলভ করতে বসে গেলাম। এপ্রিলের এক রাতে প্রতিদিনের মতো নিজের রুমে পড়ছিলাম, হঠাৎ দরজার বাইরে খুবই ক্ষীণ একটা শব্দ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেলাম, মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। পায়ের শব্দ এতটাই আসতে যেন কেউ চাইছে একটুও আওয়াজ না হোক।
তারপর ধীরে ধীরে ডোর হ্যান্ডেল খুলতে শুরু করলো। ঠিক তখনই আমি বুঝে গেলাম ও আমাকে স্পাই করছে। আমি একবারও পিছনে তাকালাম না, এমন ভাব করলাম যেন পড়াশোনায় পুরো ডুবে আছি। কিন্তু তারও আগেই আমি সামনের রাখা শীট বদলে ফেলেছিলাম। আসল অ্যাডভান্স মেটেরিয়াল অনেক আগেই ড্রয়ারের গভীরে লুকিয়ে রেখেছিলাম। দরজাটা অল্প ফাঁক হলো, চোখের কোণ দিয়ে শিওনার অর্ধেক মুখ দেখতে পেলাম। ওর চোখ সরাসরি আমার ডেস্কের উপর ঘুরে বেড়াচ্ছে। আমি ইচ্ছে করেই একটা লম্বা নিঃশ্বাস ফেললাম। নিজের সাথেই বিড়বিড় করে বললাম, আমি আবার এটা ভুল করলাম কিভাবে? এটা খুবই কঠিন। ইচ্ছে করেই নোটবুক বন্ধ করলাম। তারপর ক্লান্ত হওয়ার অভিনয় করে ডেস্কের উপর ঝুঁকে পড়লাম। কয়েক সেকেন্ড পর দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। আমি সোজা হয়ে বসলাম। ঠোঁটে ঠান্ডা একটা হাসি ফুটে উঠল। সিওনা, তুমি যত বেশি আমাকে নজরে রাখছো ততই প্রমাণ হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো, কারণ সবচেয়ে ভালো করেই তুমি জানো এই স্কোরগুলো কখনো তোমার ছিল না। তুমি শুধু একটা প্যারাসাইট, আমাকে ছাড়া তুমি কিছুই নামে। মাসের প্র্যাকটিস এক্সামে আমি 695 স্কোর করলাম আর সিওনা পেল 705। আবারও গ্রেডের ফার্স্ট পজিশন। রেজাল্ট বের হওয়ার দিন বাড়িতে ছোটখাটো সেলিব্রেশন বসল। মামার ড্যাড ওর চারপাশেই ঘুরছিল যেন পুরো পরিবারের সম্মান একাই বাঁচিয়ে ফেলেছে। ডাইনিং টেবিল ভরে গিয়েছিল ওর প্রিয় খাবারে, আর আমি এক কোণে চুপচাপ বসে খাচ্ছিলাম, যেন আমার কোন অস্তিত্বই নেই। ড্যাড চপস্টিক নামিয়ে রেখে গর্ভভরা চোখে শিওনার দিকে তাকালেন। এক্সিলেন্ট ওয়ার্ক সিওনা, এভাবেই চালিয়ে যাও। ন্যাশনাল এক্সাম তো এখন তোমার হাতের মুঠোয়। এটাই তো আমার মেয়ে। স্মার্ট জিন্স আমাদের ফ্যামিলিতেই আছে। মামু সঙ্গে সঙ্গে বললেন, গলায় গর্ব লুকানোর কোন চেষ্টাই ছিল না। শিওনা আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। আরো একটু পরিশ্রম করো মার্কাস, আমার থেকে খুব বেশি পিছিয়ে থেকো না, তা না হলে মম আর ড্যাডের জন্য খুব লজ্জার হবে। আমি শুধু ছোট্ট একটা শব্দ করলাম, কোন তর্ক করলাম না, চুপচাপ খেতে থাকলাম। কিন্তু ভেতরে ভেতরে আমি হাসছিলাম। উপভোগ করো, সব অনুভব করে নাও, কারণ এটাই শেষবার যখন তুমি এভাবে জল জল করবে। সেদিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম, চোখ পুরো খোলা। ন্যাশনাল এক্সামের সেই 2 দিনের প্রতিটা সম্ভাব্য সিচুয়েশন বারবার মাথায় কল্পনা করছিলাম। অবশেষে জুন মাস এসে গেল। ন্যাশনাল এক্সাম ঠিক সময় শুরু হলো। এক্সামের আগের রাতেই শিওনা বন্ধুদের সঙ্গে মদ খেতে বেরিয়ে গেল। ও এটাকে বলছিল প্রি সেলিব্রেশন। মম ওকে আটকানোর তো প্রশ্নই আসে না, বরং হাতে কিছু টাকাও তুলে দিলেন। তুমি অনেক পরিশ্রম করেছ, সুইট হাত, যাও মজা করে এসো। আমি নিজের রুমের দরজার ফাঁক দিয়ে সবকিছু দেখছিলাম, কিন্তু আমার ভেতরে কোন অনুভূতি হচ্ছিল না, শুধু আয়নি। সেদিন রাত 8টার মধ্যেই ঘুমিয়ে পড়লাম। অ্যালার্ম সেট করলাম ভোর 6টার জন্য। বিছানায় শুয়ে বুঝলাম আমি অদ্ভুত রকমের শান্ত, যেন বহু বছর ধরে খাপে বন্দি একটা ব্লেড অবশেষে বের হওয়ার অপেক্ষায় আছে। এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা সব হিসাব আগামীকাল মিটবে। পরদিন সকালে ঠিক সময়ই উঠে পড়লাম, হালকা ব্রেকফাস্ট করলাম, তারপর এক্সাম সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মামু শিওনাকে নিচে গিয়ে এক্সাম হলে পৌঁছে দিলেন। আমাকে শুধু অনিচ্ছাভাবে বললেন, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো। আমি শুধু মাথা নাড়লাম। এখন আর কিছু বলার ছিল না, এটাই শেষের পর আমাদের পথ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এক্সাম সেন্টার ছিল আমাদের পুরনো স্কুল বিল্ডিং এ। আমার সিট পড়েছিল 3য় তলায়, জানালার পাশে, যেখানে সকালের রোদ সরাসরি ভেতরে ঢুকছিল। আমি চুপচাপ বসে এক এক করে সব স্টেশনারি গুছিয়ে রাখলাম। তারপর গভীর একটা শ্বাস নিলাম। চোখ বন্ধ করে নিজের মনেই বললাম, মার্কাস, তুমি এই দিনের জন্য 18 বছর অপেক্ষা করেছ, এবার হারবে না। ঠিক তখনই ল্যাঙ্গুয়েজ এক্সামের ঘন্টা বেজে উঠল। আমি প্রশ্নপত্র খুলতেই মনে হলো আমার মাথায় আগের চেয়ে আরো দ্রুত কাজ করছে। প্রতিটা প্রশ্ন যেন বহুদিনের চেনা বন্ধু। রিডিং সেকশনের সব ট্র্যাপ আমি আগেই বুঝে ফেলছিলাম। এসে টপিকও ঠিক সেই ধরনের ছিল, যেটার প্র্যাকটিস আমি শত বার করেছি। শব্দগুলো যেন নিজে থেকেই কাগজে লিখে যাচ্ছিল। ল্যাঙ্গুয়েজ এক্সাম শেষ হওয়ার পর আমি বাইরে বের হতেই সিয়ানা দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার মেকআপ একদম পারফেক্ট ছিল, কিন্তু সেই হাসির নিচে লুকিয়ে থাকা দুশ্চিন্তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আমি শান্তভাবে বললাম, ভালোই হয়েছে। সে ভ্রুকুচকে আবার বলল, ভালো মানে কতটা ভালো? মাল্টিপল চয়েসে কয়টা ভুল হয়েছে? আমি তার দিকে তাকিয়ে প্রায় হেসেই ফেললাম। আমি খুব ভালো করেই বুঝেছিলাম সে আমার রেজাল্ট জানতে চাইছে, কারণ আমার স্কোর দেখেই সে নিজের স্কোর হিসাব করতে পারে। আমি কাঁধ ছাকিয়ে বললাম, জানি না, চেক করিনি। সিয়ানা ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল আমার উত্তর তার মতেও পছন্দ হয়নি। আমি ওকে যেতে যেতে দেখে মনে মনে বললাম, এত তাড়াহুড়ো কেন? রেজাল্ট বের হলেই তো আসল চমকটা দেখতে পাবে। কিন্তু সেদিন দুপুরে ম্যাথ এক্সাম চলাকালীন হঠাৎ সমস্যা হয়ে গেল। হঠাৎ করেই পেটে ভয়ানক ব্যথা শুরু হলো। হয়তো সকালে কিছু খারাপ খেয়েছিলাম, অথবা অতিরিক্ত চাপের কারণেই এমন হয়েছে। এক মুহূর্তের মধ্যে পুরো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। আমি কয়েক সেকেন্ড ডেস্কের উপর ঝুঁকে রইলাম। মাথা ঠিকমতো কাজই করছিল না। একজন প্রক্টর আমার কাছে এসে নিচু গলায় বললেন, তুমি ঠিক আছো? নার্স অফিসে যাবে? আমি দাঁত চেপে মাথা নাড়লাম। আমি ঠিক আছি। মনে মনে বললাম, মজা করছো নাকি? এই এক্সামের জন্য আমি 18 বছর অপেক্ষা করেছি। প্রয়োজনে আজ মরে যাব, তবুও এই পেপার শেষ করেই উঠব। আমি নিজের নখ শক্ত করে উরুতে গেঁথে দিলাম। তীব্র ব্যথায় কিছুক্ষণের জন্য পেটের যন্ত্রণা চাপা পড়ল। তারপর আবার লিখতে শুরু করলাম। চোখের সামনে ফর্মুলা আর নাম্বার ঝাপসা হয়ে যাচ্ছিল, কিন্তু বছরের পর বছর প্র্যাকটিস করা মাসেল মেমোরি আমাকে একটার পর একটা প্রশ্ন পার করিয়ে দিচ্ছিল। শেষ প্রশ্নটাই ছিল সবচেয়ে কঠিন। আমি 3ভাবে আনসার মিলিয়ে নিশ্চিত হলাম। শতভাগ নিশ্চিত হওয়ার পরেই কলম নামালাম। এক্সাম হল থেকে বের হওয়ার সময় আমার অবস্থা প্রায় পড়ে যাওয়ার মতো।
আমি একটা ফাঁকা কোণে গিয়ে বসে পড়লাম। অনেকক্ষণ সেখানেই চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই সিয়ানার মেসেজ এল, ম্যাথ কেমন হয়েছে? আমি শুধু লিখলাম ভালো হয়েছে। সঙ্গে সঙ্গেই রিপ্লাই একটা স্মাগ ইমোজি। আমি অনেকক্ষণ সেই ইমোজিটার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে শুধু একটাই কথা বললাম, সত্যিই ইগনোরেন্স ইজ ব্লেস। সিয়ানা সবসময়ই এমন ছিল। পরের দিন ছিল সায়েন্স আর ইংলিশ এক্সাম। ততক্ষণে আমার শরীর অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর এই দুটোই ছিল আমার সবচেয়ে শক্তিশালী সাবজেক্ট। বিশেষ করে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনেটিক্স হাজার হাজার বার এগুলো প্র্যাকটিস করেছি। আমার কলম যেন পানির স্রোতের মতো কাগজের উপর ছুটছিল। আমি নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট আগেই পুরো পেপার শেষ করে ফেললাম। তারপর প্রতিটা অ্যান্সার আবার শুরু থেকে শেষ পর্যন্ত চেক করলাম। একটাও ভুল রাখার সুযোগ নেই। আর ইংলিশ, ওই সাবজেক্টে কম নম্বর দিতে হলে এক্সামিনারকেই আলাদা করে কষ্ট করতে হতো। শেষ এক্সাম শেষ হতেই আমি বিল্ডিং এর এন্ট্রান্সে গিয়ে দাঁড়ালাম। মাথা তুলে আকাশের দিকে তাকালাম। রোদ প্রচন্ড ছিল, তবুও চোখ নামালাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। রোদের আলো মুখে পড়তে দিলাম। 18 বছর অবশেষে আমি এখানে পৌঁছে গেছি। হঠাৎ সিয়ানা দৌড়ে এসে আমার পথ আটকালো। আজ সে ঝলমলে পোশাক পরে এসেছে। দেখে মনে হচ্ছিল যেন অহংকারে ভরা একটা ময়ূর। তার চোখে লোভ স্পষ্ট ঝিলিক দিচ্ছিল। সে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আমি শান্তভাবে বললাম, খুব ভালো। জীবনের সেরা এক্সাম দিয়েছি। কথাটা শুনেই সিয়ানার চোখ আনন্দে চকচক করে উঠল। সে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, মা বাবা মার্কাস বলছে ওর এক্সাম দারুণ হয়েছে। তার মানে আমারটা তো আরো ভালো হয়েছে। আমি দূর থেকে সব দেখছিলাম। আমার ঠোঁটে ধীরে ধীরে একটা শিকারীর হাসি ফুটে উঠল। যেমন একজন শিকারী নিজের শিকারকে স্বেচ্ছায় ফাঁদের ভেতর ঢুকতে দেখে হাসে। মনে মনে বললাম, সিয়ানা, তুমি জানো এখন তোমাকে কেমন লাগছে? একটা পতঙ্গের মতো যে আগুনকে সূর্য ভেবে নিজের মৃত্যুর দিকেই উড়ে যাচ্ছে। এক্সাম শেষ হওয়ার পর শুরু হলো সামার ব্রেক। আর সেই সময় সিয়ানা যেন পুরোপুরি লাগামহীন হয়ে গেল। সে মা বাবাকে বড় বড় কথা দিল, আমি পুরো প্রভিন্সের টপ 10-এ থাকবো। এই অজুহাতে সে আগাম অনেক টাকা নিয়ে নিল। সবচেয়ে দামি ফোন কিনলো, নতুন ল্যাপটপ কিনলো। তারপর মা বাবার বহুদিনের জমানো সঞ্চয় নিজের অকর্মণ্য বন্ধুদের নিয়ে ট্রিপ, শপিং আর পার্টি করে উড়িয়ে দিতে লাগলো। প্রায় প্রতিদিনই তার সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন ছবি উঠত। কখনো রেস্টুরেন্ট, কখনো শপিং মল, কখনো পার্টি। দেখে মনে হচ্ছিল জীবনে তার কোন চিন্তাই নেই। এক রাতে আমি তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম। একটা দামি রেস্টুরেন্টের ছবি, ক্যাপশন লেখা, ফিউচার টপ স্কোরার, সেলিব্রেটিং আর্লি, নিচে অসংখ্য লাইক আর কমেন্ট। সিয়ানা, তুমি অসাধারণ, টপ করলে কিন্তু ডিনার চাই। সব পরে আমি শুধু একটা কথাই ভাবলাম, মানুষ এতটা হাস্যকর হতে পারে। অন্যদিকে আমি শুধু একবার গ্রামের বাড়িতে গিয়ে গ্র্যান্ড মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমি মা বাবার কাছে শুধু যাতায়াতের ভাড়া চাইলাম। কিন্তু কথা শেষ করার আগেই মা আমাকে থামিয়ে দিলেন। আমার দিকেও তাকালেন না, ঠান্ডা গলায় বললেন, কার কাছে যাবে? আমাদের কাছে টাকা নেই, দেখছো না সিয়ানার কত দরকার। আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ভেতর থেকে শুধু ঘৃণাই অনুভব হচ্ছিল। আমার জন্য একটা টাকাও নেই, কিন্তু সিয়ানার জন্য টাকা যেন পানির মতো খরচ হচ্ছে। এরাই ছিল আমার বাবা মা। বাবা সোফায় বসে টিভি দেখছিলেন। আমার দিকে তাকানোরও প্রয়োজন মনে করলেন না। শুধু বললেন, যেতে চাইলে নিজের ব্যবস্থা নিজেই করো, আমাদের কাছ থেকে কিছু আশা করো না। আমি আর একটা কথাও বললাম না, চুপচাপ নিজের ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালেই আমি একটা কনস্ট্রাকশন সাইটে কাজ খুঁজে নিলাম। ইট বহনের কাজ। রোদের তাপে মাথা ঝিমঝিম করত, চোখের সামনে কালো দাগ ভেসে উঠত। তবুও দাঁত চেপে টানা 2 সপ্তাহ কাজ করলাম। গ্র্যান্ডপায়ের জন্য কিছু উপহার কিনবো, আর যাতায়াতের ভাড়া জোগাড় করব। এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। ওই 2 সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। শেষ পর্যন্ত আমি প্রায় 1000 ইউয়ান জমাতে পারলাম, যাওয়া আসার ভাড়া আর গ্র্যান্ডপায়ের জন্য ছোট্ট কিছু উপহার কেনার জন্য। এই টাকাই যথেষ্ট ছিল। আর ঠিক যেদিন রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, সেদিনই ছিল সিয়ানার 18তম জন্মদিন। নিজের জীবনের সবচেয়ে বড় মুহূর্তটাকে উদযাপন করার জন্য সিওনা বিশাল একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছিল। ওর ধারণা ছিল আজই ও নিজের মাথায় টপ স্কোরারের মুকুট পরবে। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, আন্টি, আঙ্কেল, কাজিন, এমনকি মামা আর ড্যাডের কোয়ার্কার আর বর্ষাও এসেছিলেন। পুরো ব্যাঙ্কোয়েট হলো ভরে গিয়েছিল হাসি, তোষামোদ আর কোলাহলে। একজন দূরসম্পর্কের আত্মীয় ওয়াইনের গ্লাস হাতে ড্যাডের কাছে এসে হেসে বললেন, মিস্টার লিন, আপনার তো সত্যিই লটারি লেগেছে। ফ্র্যাটার্নাল টুইন্স আর দুজনই এত ট্যালেন্ট। ঠিক তখনই আরেকজন আত্মীয় কথা কেটে বলল, আরে ছেলেটা তো সারাক্ষণ বইয়ের মধ্যেই ডুবে থাকে, সোশ্যাল স্কিলস বলতে কিছুই নেই। কিন্তু সিওনার সুইট, স্মার্ট, অসাধারণ গ্রেস আর দারুণ পার্সোনালিটি, ও তো নিজের ভাইয়ের থেকে 100 গুণ ভালো। এদিকে ছোট কাজিনরা সবাই সিওনাকে ঘিরে দাঁড়িয়ে ছিল যেন ও কোন রানী। একজন তো এশায় প্রায় সবুজ হয়ে গিয়েছিল, সিওনা তুমি সত্যিই অসাধারণ। এক হাতে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির এক অ্যাকসেপ্টেন্স লেটার আর অন্য হাতে হ্যান্ডসাম বয়ফ্রেন্ড, তুমি তো লাইফেই জিতে গেছো। আরেকজন হেসে বলল, চল তাড়াতাড়ি স্কোর চেক করো, আজ আমরা নিজের চোখে টপ স্কোরারের জন্ম দেখব। ঠিক তখনই কেউ বলল, একটু দাঁড়াও, যদি ও সত্যি প্রভিন্সের টপ র্যাঙ্কে থাকে তাহলে টপ ইউনিভার্সিটিগুলো আগে থেকেই ওকে রিক্রুট করার জন্য কল করবে। কথাটা শেষ হতেই সত্যি ফোন বেজে উঠল, কিন্তু সিওনারটা নয়, আমারটা। পুরো হলো এক মুহূর্তে চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটার পর একটা কল রিসিভ করতে লাগলাম।
দেশের সেরা সব ইউনিভার্সিটি এর অ্যাডমিশন অফিস একটার পর একটা আমাকে ফোন করছিল। আমি শান্ত গলায় সবাইকে ধন্যবাদ জানালাম। তারপর একই উত্তর দিলাম, ধন্যবাদ, আমি সব অপশন ভালোভাবে কনসিডার করে সিদ্ধান্ত জানাবো। সিওনার চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। ও বারবার নিজের সম্পূর্ণ নীরব ফোনের দিকে তাকাচ্ছিল। দাঁত চেপে জোর করে একটা হাসি দিল। সবচেয়ে ভালোটা সব সময় শেষে আসে। অবশেষে স্কুল পোর্টাল খুলে গেল। সবাই সিওনার চারপাশে ভিড় করলো। ওকে দ্রুত লগ ইন করতে বলল। আমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে নিজের রেজাল্ট খুললাম। আমি জানতাম কি দেখতে যাচ্ছি, তবুও আমার হাতের তালুখামে পেঁচে গিয়েছিল। মম প্রথমে আমার দিকে তাকিয়ে একেবারে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, কত পেয়েছো? আমি ফোন তুলে সবাইকে দেখালাম। শান্ত গলায় বললাম, 741। পুরো হলো যেন বিস্ফোরিত হয়ে গেল। আমার বুকের ভেতর আবেগের ঢেউ আছড়ে পড়ছিল, কিন্তু আমি জোর করে সব চেপে রাখলাম। মুখে কোন অনুভূতি দেখালাম না। আমি পেরেছি, সত্যিই পেরেছি। মম 1 সেকেন্ডের জন্য থেমে গেলেন। হালকা করে মাথা নাড়লেন। তারপর দ্বিতীয়বার দেখারও প্রয়োজন মনে করলেন না। সরাসরি শিওনার দিকে দৌড়ে গেলেন। উত্তেজনায় কাপা গলায় বললেন, তাড়াতাড়ি, শিওনার তো এর থেকেও বেশি হবে। চারদিক থেকে মানুষা ঘেরা। শিওনার আর পালানোর কোন পথ ছিল না। কাঁপতে থাকা আঙ্গুলে ও কনফার্ম চাপল। পরের মুহূর্তেই ওর মুখ একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেল। ওর এক্সপ্রেশনের দাম ছিল অমূল্য, যেন কাউকে জোর করে জীবন্ত একটা মাছি গিলিয়ে দেওয়া হয়েছে। স্ক্রিনের উপর লাল রঙের 3টা সংখ্যা জল জল করছিল। 751। সিওনার ঠোঁট কাঁপছিল, পুরো হলো নিস্তব্ধ। একজন আত্মীয় কিছুই না বুঝে চোখ বন্ধ করেই আনন্দে বলে উঠল, বা 751, মার্কাসের থেকেও 10 পয়েন্ট বেশি। সিওনা তো একেবারে জিনিয়াস। হঠাৎ আরেকজন বলল, 1 মিনিট, ম্যাক্সিমাম স্কোর তো 750, তাই না? এক মুহূর্তে পুরো পরিবেশ জমে গেল। সিওনার মুখ থেকে রক্ত সরে গেল। মেকআপের নিচ দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়তে লাগলো। এটা নিশ্চয়ই সিস্টেম গ্লিচ। একসাথে অনেক মানুষ রেজাল্ট দেখছে। সিস্টেম ক্রাশ করেছে। পাগলের মতো বারবার রিফ্রেশ করতে লাগলো। একবার, দুবার, তিনবার, কিন্তু অভিশপ্ত 751 একটুও বদলালো না। যেন পাথরে খোদাই করা। কেউ বলল, অন্য ফোন দিয়ে চেক করো, হয়তো ক্যাশ ইস্যু। সিওনা প্রায় ছিনিয়ে নিল অন্য একজনের ফোন। কিন্তু রেজাল্ট একই, 751। অতিরিক্ত একটা পয়েন্ট। ওর মুখের সজরে মারা একটা চরের থেকেও বেশি অপমানজনক ছিল। ঠিক তখনই ব্যাংকেট হলের দরজা খুলে গেল। ইউনিফর্ম পরা কয়েকজন ভেতরে ঢুকলেন। পুলিশ আর এডুকেশন ব্যুরো এর অফিসার। সবার মুখই ভীষণ গম্ভীর। সামনের অফিসার চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সিওনা লিনকে। তারপর ঠান্ডা গলায় বললেন, ন্যাশনাল এক্সাম বোর্ড একটি গুরুতর স্কোরিং অ্যানোমালি ডিটেক্ট করেছে। এটিকে সাসপেক্টেড সিস্টেম টেম্পারিং অথবা মেজর এক্সাম ফ্রড হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইনভেস্টিগেশন এর জন্য আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কথা শেষ হতেই সিওনার পা থেকে যেন সব শক্তি চলে গেল। ও সোজা মেঝেতে বসে পড়ল, মুখ একেবারে সাদা ভূতের মতো। মম আর ড্যাড অফিসারদের দেখে ভয় পেয়ে গেলেন। কিন্তু প্রথমেই নিজের মেয়েকে সামলানোর বদলে ওরা একজন স্কেপগুড খুঁজতে শুরু করলেন। আর সেই মানুষটা সব সময়কার মতো আমি। এই বিশৃঙ্খলার মাঝেই মম আমাকে সামনে ঠেলে দিলেন। আমার দিকে আঙ্গুল তুলে চিৎকার করে বললেন, এই করেছে। ও নিজের বোনকে সহ্য করতে পারে না। ও সিস্টেম হ্যাক করে স্কোর বদলে দিয়েছে। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। আমার মেয়ের কোন দোষ নেই। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। হ্যাঁ, এটাই আমার প্যারেন্টস। যখনই কোন সমস্যা হয়, এক মুহূর্তও না ভেবে আমাকে বলে দিয়ে দেয়। অজুহাতটা যতই হাস্যকর হোক, যতক্ষণ তাদের আদরের মেয়েটা বেঁচে যায়, আমাকে উৎসর্গ করতে ওদের একটুও দিতে হয় না। কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরে যেন কিছু একটা ভেঙে যাওয়ার বদলে হালকা হয়ে গেল। আমি মমের হাত সরিয়ে দিলাম। তারপর পুরো সার্কাসটার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বললাম, আমি কোন হ্যাকার নই। আমি মার্কাস লিন, এই প্রভিন্সের আসল টপ স্কোরার। তারপর সিওনার দিকে তাকিয়ে বললাম, আর ও সিওনালিন যে অলৌকিকভাবে 751 স্কোর করেছে। ড্যাড রাগে আমার দিকে চাপিয়ে এলেন। আমাকে থাপ্পড় মারতে হাত তুললেন। আমি মাঝপথেই উনার কবজি শক্ত করে ধরে ফেললাম। আমার চোখের দিকে তাকাতেই তিনি থেমে গেলেন। আমি ধীরে ধীরে বললাম, মারুন, চেষ্টা করে দেখুন। এখন আমার পেছনে অফিসার দাঁড়িয়ে আছে। দেশের সেরা ইউনিভার্সিটিগুলো আমাকে নিয়ে লড়াই করছে। মিডিয়া আমার গল্প দেখানোর জন্য অপেক্ষা করছে। আমার গায়ে হাত দিন, সাহস থাকলে দিন। আজকের পর এই পরিবারে আর কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না। কেউ আমাকে আর দমিয়ে রাখতে পারবে না। শিওনার জন্য আয়োজন করা বার্থডে পার্টি, যেটা ওর জীবনের সবচেয়ে উজ্জ্বল দিন হওয়ার কথা ছিল, সেটাই মুহূর্তের মধ্যে ভয়াবহ ডিজাস্টারে পরিণত হলো। শিওনাকে ইনভেস্টিগেশন এর জন্য নিয়ে যাওয়া হলো। আর হলে পরে রইল শুধু ধ্বংসস্তূপ। এবার আর কিছুই লুকিয়ে রাখা সম্ভব ছিল না। সেই রাতেই ন্যাশনাল এক্সাম স্টুডেন্ট স্কোর 751। খবরটা ভাইরাল হয়ে গেল। পুরো ইন্টারনেট জুড়ে ট্রেন্ডিং শুরু হলো। মানুষ মজা নিতে লাগলো। একজন লিখলো, লোভেরও একটা সীমা থাকে। চিটিং করতে গিয়ে নিজেরই সর্বনাশ করে ফেলেছে। আর একজন লিখলো, চিটিংই যখন করছিলি অন্তত একটু মাথা খাটাতে পারতিস। ম্যাক্সিমাম স্কোর।